আমরা জীবনে অনেক ঘাত প্রতিঘাত ব্যর্থতার সম্মুখীন হই। সেই সমস্ত ব্যর্থতা থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের আজকের কবি রুডিয়ার্ড কিপলিং তার ইফ কবিতায় ব্যক্ত করেছেন। আমাদের বর্তমান কারিকুলামে ক্লাস 7-এর ইংরেজি বইয়ে এই কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের আলোচ্য বিষয় ইফ বাই রুডিয়ার্ড কিপলিং। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইফ ইউ ক্যান মেক ওয়ান হিপ অফ অল ইউর উইনিংস, অর্থাৎ এখানে কবি বলছেন, তুমি যদি তোমার সমস্ত অর্জন, সারা জীবনে যত অর্জন একত্র করো এবং তারপর অ্যান্ড রিস্ক ইট অন ওয়ান টার্ন অফ পিচ অ্যান্ড টস, এবং যদি তুমি এটিকে বাজি ধরো এবং যদি টস করো তাহলে কি হবে, অ্যান্ড লুজ, এবং যদি তুমি পরাজিত হও, অ্যান্ড স্টার্ট অ্যাগেইন অ্যাট ইউর বিগিনিংস, অর্থাৎ তুমি যদি নতুন করে শুরু করতে চাও, তোমার সব কিছু হারিয়ে গেছে, তুমি একটি বিষয় নিয়ে তুমি ঝুঁকি নিতে চেয়েছো এবং সেই ঝুঁকি নিতে যে তুমি সমস্ত কিছু হারিয়েছো, তখন তুমি কি করবে, এবং তুমি অ্যান্ড স্টার্ট অ্যাগেন অ্যাট ইউর বিগিনিংস, এবং তুমি তোমার নতুন করে শুরু থেকে একেবারে শুরু করো আবার, এবং কি হবে, অ্যান্ড নেভার ব্রিথ এ ওয়ার্ড অ্যাবাউট ইউর লস, এবং তুমি যে এরকম একটি পরাজয়ের সম্মুখীন হলে একটু অনুশোচনা, বিলাপ এগুলি যেন তোমার মুখে না আসে। তুমি এত কিছু পরাজিত হয়েছো, এত সম্পত্তি, এত কিছু অর্জন তোমার ধূলিসাৎ হয়ে গেছে, তুমি নিঃশেষ হয়ে গেছে সব কিছু, এগুলি যেন তোমার মুখেও না আসে। তুমি সেই ব্যর্থতার কথা যাতে তুমি চিন্তা না করো। তারপর কি বলছেন, ইফ ইউ ক্যান ফোর্স ইউর হার্ট অ্যান্ড নার্ভ অ্যান্ড সিনিও, এবং তুমি যদি তোমার হৃদয়কে, তোমার স্নায়ুকে এবং তোমার সিনিও, অর্থাৎ আমাদের পেশির যে তন্তু আছে, যে তন্তু দিয়ে আমরা, এটিকে বলা হয় ইংরেজিতে টেন্ডন, সিনিওর আরেক নাম হচ্ছে টেন্ডন দিয়ে টান দিলে পেশিটা কাজ করে। তাহলে তোমার হার্টকে যদি তুমি ফোর্স করো, পরিচালিত করো, কাজে করতে বাধ্য করো, এবং তোমার নার্ভকে যদি বাধ্য করো, এবং তোমার সিনিওকে যদি তুমি কাজ করাও, তাহলে কি হবে, তোমার একটা অবশ্যই কর্মচাঞ্চল্য শুরু হবে, চঞ্চলতা এসে যাবে। অ্যান্ড সো হোল্ড অন when there is nothing in you, এবং তুমি দাঁড়াও, তুমি সমস্ত কিছু হোল্ড অন করো যখন তোমার মধ্যে কিছুই নেই, তোমার মান সম্মান, তোমার আত্মমর্যাদা, তোমার অর্থ, তোমার কিছুই নেই এখানে। তারপর তুমি শুধু কি আছে, তোমার কিছুই নেই, এখানে তুমি দাঁড়াও, অপেক্ষা করো। অ্যাকসেপ্ট দি উইল মানে হচ্ছে তোমার যে ইচ্ছা শক্তি, তোমার কিছুই নেই, শুধু তোমার ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি ছাড়া তোমার কিছুই নেই। উইচ সেইজ টু দেম, অর্থাৎ এই যা তোমাদের এগুলোকে বলছে, এই তোমার ইচ্ছা শক্তিটি ওই তিনটি জিনিসকে বলছে। কি কি জিনিস সেগুলি হচ্ছে, 1 নম্বর ইয়োর হার্ট, তোমার হৃদয়, তোমার নার্ভ যাতে শক্ত থাকে, এবং তোমার সিনিও, তোমার পেশি চালনার যেই টেন্ডনটি, সেই তন্তু, সেটিকে যাতে তুমি শক্তভাবে চালনা করতে পারো, যাতে তোমার পেশি চালিত হয়, তুমি যাতে কাজ করতে পারো ধীরস্থিরভাবে, তোমার হার্ট যাতে অবিচল থাকে, তাহলে তাদেরকে এই তোমার উইলিংনেস, তোমার উইল বলছে হোল্ড অন, সব কিছু থামাও এবং দাঁড়াও, ভীত হবার কিচ্ছু নেই, তুমি আবার শুরু করতে পারো, এবং তোমার কর্মচাঞ্চল্য, তোমার কাজ শুরু করে দাও। তাহলে এই যে একটি কবিতা আমাদের রুডিয়ার্ড কিপলিং লিখলেন, এর উদ্দেশ্য হচ্ছে একটি, আমরা যাতে ভেঙে না পড়ি। আমরা কিন্তু বর্তমানে ব্যর্থতা দেখলে কিন্তু আমরা ভেঙে পড়ি। তা আমরা ইসলাম ধর্মে যদি আমরা দেখি, তাহলে ব্যর্থতা কিন্তু আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে কিন্তু আল্লাহ বিভিন্নভাবে ব্যর্থতা, কষ্ট দিয়ে থাকেন। তিনি সূরা বাকারায় বলেছেন, নিশ্চয় আমি ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্র্য দিয়ে পরীক্ষা করব কে কর্মে শ্রেষ্ঠ।
তো এর মধ্যে আমরা যারা চেষ্টা করব, আমরা শুকরিয়া করব, তারাই কিন্তু সফল। রুডিয়ার্ড কিপলিংয়ে কিন্তু তাই বলছেন, তুমি ঘুরে দাঁড়িয়েছ, তুমি একটি রিস্ক নিয়েছো, এর ভিতরে তুমি নো রিস্ক নো গেইন আমরা কিন্তু জানি। তো রিস্ক নিতে যেয়ে আমার এখানে ক্ষতি হতেই পারে, কিন্তু তুমি থেমে গেলে চলবে না, আমাদের অগ্রসর হতেই হবে। আমরা অনেকেই কিন্তু আমরা যত দূর আছে তাতেই সন্তুষ্ট থাকি যে আমার এত দূর আছে, বাকি জীবন পার করে দেবে এভাবেই। আবার অনেকেই কিন্তু যা আছে সবই কিন্তু বিনিয়োগ করছে। এতে কিন্তু আমরা দেখছি অনেক তরুণ বিলিয়নিয়ার পর্যন্ত হয়ে যাচ্ছে উন্নত বিশ্বে, বৈধভাবে হালালভাবে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। সেটির কথা এখানে বলা হচ্ছে, তুমি এগিয়ে যাও, তুমি কাজ করতে থাকো, এর ভিতরে ঝুঁকি আসতেই পারে। তাহলে এই একটি কবিতা আমাদের বর্তমান কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্লাস 7-এ, যখন এই বাচ্চাদের বয়স 12, 13, 14 সর্বোচ্চ। তাহলে আমরা জানি ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস বলতে একটি বিষয় আছে যেটি 12, 13 পর্যন্ত কাজ করে। তো এদের মাথায় যদি একটি জ্ঞান আমরা ঢুকিয়ে দিই, কিভাবে স্ট্রাগল করতে হবে, কিভাবে সংগ্রাম করতে হবে, উঠে আসতে হবে ব্যর্থতা থেকে, এই বিষয়টি যদি তাদের মনের ভিতর ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু পরবর্তী জীবনে তাদের ব্যর্থতা তাদেরকে দমিয়ে দেবে না। সেই বিষয়টি কিন্তু আজকে বাংলাদেশ সরকার এই কারিকুলামে অন্তর্ভুক্ত করে এই কবির যেই আজকে ইফ কবিতাটি অন্তর্ভুক্ত করে একটি সাহসিকতার পরিচয় দিয়েছে আমি বলবো। তাহলে এই ধরনের বিষয় যদি আমরা মনস্তাত্ত্বিক বিষয় ভাবে যদি শক্তিশালী হই, আমাদেরকে কিন্তু দমিয়ে রাখার কেউ নেই। তো সেই শক্তিশালী করার জন্য যদি একটি বাচ্চা 12-13 বছরে যদি শিখে ফেলতে পারে, বাকি জীবনটা সে সুন্দরভাবে কাটাতে পারবে, ব্যর্থতাকে সুন্দরভাবে সে গ্রহণ করতে পারবে। আমরা জানি ফেলিউর ইজ দি পিলার অফ সাকসেস। তাহলে এই যে আমি যে বিষয়গুলি বলছি, কেউ যদি এই কবিতাটি ব্যাখ্যা করতে চান, এই সমস্ত বিষয় তুলে ধরতে পারেন, সমস্ত বিষয় ক্রিটিক্যাল অ্যানালাইসিস আকারে দিতে পারেন, তাহলে আপনার রচনার মান কিন্তু অনেক বাড়বে। এই যে ব্যাখ্যা করবেন সেটির মানও অনেক বাড়বে। তো এইভাবে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, অনেক কিন্তু আপনি নাম্বার পাবেন, আপনার টিচারও কিন্তু খুশি হবেন যে ব্যতিক্রম একটি লেখা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, মুখস্থের বাইরে কিছু করা হয়েছে। আমাদের সাহিত্য কিন্তু আমাদের মনটাকে চেঞ্জ করার জন্য, আমাদের যে প্রাত্যহিক যে অবস্থা, মনস্তাত্ত্বিক অবস্থাকে পরিবর্তনের জন্যই কিন্তু সাহিত্য। সেজন্যই কিন্তু আজকে আমাদের কবি লিখেছেন আমাদের জন্যই, এবং সেই কবিতাটা দেয়া হয়েছে ক্লাস 7-এ, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। তো সেই বিষয় যদি আমরা ভালো করে পড়তে পারি, যদি আমরা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু এই কারিকুলাম এবং এই কবিতার সার্থকতা, এই যে ইফ কবিতা এবং রুডিয়ার্ড কিপলিংয়ের সার্থকতা। আর আমার যদি এই ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, তাহলে কিন্তু আমি মনে করব আমার এই ভিডিওরও সার্থকতা। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আমার জন্য দোয়া করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।